কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর স্বাভাবিক ট্রেন চলাচল, কমলাপুর সহ সারা দেশে শিডিউল বিপর্যয়। সকাল ৬টার ট্রেন এখন পর্যন্ত কিন্তু ছাড়ে নাই। একবার এই প্ল্যাটফর্ম নির্দিষ্ট ঘোষণা দেওয়া উচিত যে এখন এটা ছাড়বে। প্রশাসনের আশ্বাসে ৩ দিন পর খুলনায় ট্যাঙ্ক লরি ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে ১৬ জেলায় তেল সরবরাহ শুরু। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, ৮০% সব প্রস্তুতি সম্পন্ন। ভারতে মহাকুম্ভ মেলায় স্নান করতে গিয়ে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু, হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা। স্বাগত। এখন বাণিজ্যে, পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। রেলের রানিং স্টাফদের কর্মসূচি প্রত্যাহারের পর সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে কমলাপুর থেকে বেশিরভাগ ট্রেনেই দেরিতে ছাড়ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জানাবেন ট্রেনগুলো কত সময় পর পর ছাড়ছে আর সকাল থেকে এই পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়ে গেল? হাফিজ, এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, সকাল 6:30 থেকে রাজধানীর এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোট 8টি ট্রেন যেই গন্তব্য রয়েছে সেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এবং যেটি বলছিলেন যে ট্রেন ছাড়ার যেই দেরি হওয়ার যে বিষয়টি, এই সময় আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে 1 থেকে 3 ঘন্টাও উপরে চলে গিয়েছে। আমরা যদি বলতে চাই যে কক্সবাজারগামী যেই ট্রেনটি ছেড়েছে, পর্যটক এক্সপ্রেস যেটি, সেই ট্রেনটি মূলত সকাল 6:30টার দিকে ছাড়ার কথা থাকলেও সেই ট্রেনটি ছেড়েছে কিন্তু প্রায় 8:30-9টার দিকে, অর্থাৎ 8:40-এর দিকে আমরা দেখেছি ছেড়েছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কতটা বিলম্বে এই ঢাকা যে রেলওয়ে স্টেশন আছে, স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এখানে আমরা একটু তথ্য জানিয়ে রাখতে চাই, এখানে আমাদের সাথে রেল কর্তৃপক্ষের কথা হয়েছিল। তারা যেটি বলছেন, মূলত বলছেন যে এটি আসলে শিডিউল বিপর্যয় নয়, এটি মূলত ইঞ্জিনজনিত নানান সমস্যা। এবং যেহেতু একটি কর্মবিরতি চলছিল ট্রেনের, সেই কর্মবিরতির ফলে অনেক ট্রেন রয়েছে যেগুলো ঢাকার বাহিরে রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে রয়েছে এবং চট্টগ্রামের রাজশাহী, এই যে সমস্ত অঞ্চলের ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু ঢাকায় এসে পৌঁছাতে পারেনি। এই কয়েকটি কারণেই মূলত ট্রেন ছাড়ার যে বিলম্ব সেটি হচ্ছে। আমরা দেখছি এই ক্ষেত্রে 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমরা দেখছি যে বিরতির যে বিষয়টি বা দেরিতে ছাড়া যে বিষয়টি, সেটি হচ্ছে এখানে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, প্ল্যাটফর্মে কিন্তু সময় যত গড়াচ্ছে, অর্থাৎ আমরা সকালবেলা এসে দেখেছি যে যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও যেহেতু যাত্রীদের মধ্যে খবর পৌঁছে গিয়েছে যে ট্রেন চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্ল্যাটফর্মে যাত্রীদের সংখ্যা আমরা দেখছি বাড়ছে। এবং আমি যদি বর্তমান চিত্রটি একটু বলে রাখতে চাই, প্ল্যাটফর্মে এখন যেই বিষয়টি রয়েছে, এখন পারাবত এক্সপ্রেস নামে যেই ট্রেনটি রয়েছে সিলেটগামী, সেই ট্রেনটি সকাল 6:30টায় ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু ছাড়েনি। পাশাপাশি আমরা দেখেছি যে মহুয়া কমিউটার আছে, জামালপুর এক্সপ্রেস রয়েছে, কর্ণফুলী কমিউটার রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত 8টি ট্রেন ছেড়ে গেলেও 2টি ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করেছে, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। যার মধ্যে একটি হচ্ছে ভুরিমারি এক্সপ্রেস আর একটি হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস, এই 2টি ট্রেনের যাত্রা বাতিল করেছে। এবং এখন যেই বিষয়টি দেখা যাচ্ছে, পুরো কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীরা মূলত অপেক্ষা করছে যে তাদের যেই গন্তব্যস্থলে পৌঁছানোর যে ট্রেনটি সেটি কখন ছাড়বে এবং তারা একটু স্বাচ্ছন্দ্যে তাদের যে ট্রেন যাত্রা সেটি শুরু করতে পারবে না। এখানে যাত্রীদের সাথে আমার কথা হয়েছিল, যাত্রীরা মূলত যেটি বলছিলাম যে মূলত ট্রেন বিলম্বে ছাড়ার কারণে যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে স্পষ্ট। আমরা যদি বলতে চাই যে এখন যেই চিত্রটি আমরা দেখছি যে প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে, তবে সেই ট্রেন কিন্তু তাদের যেই সময় ঠিক করা রয়েছে সেই সময় কিন্তু তারা যাতায়াত করতে পারছে না, কারণ যেটি বলছে আমাদের রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে ইঞ্জিনজনিত সমস্যা। আরেকটি বিষয় যেটি বলছিলাম, যেহেতু একটি আন্দোলন চলছিল এবং স্টাফদের যেই কর্মবিরতির যে বিষয়টি চলছিল, সেই বিষয়ের কারণে কিন্তু এখানের যে বিলম্ব হয়ে যে ট্রেনগুলোতে ঢাকায় ঢুকছে এবং অনেক ট্রেন এখন পর্যন্ত ঢাকায় প্রবেশ করতে পারেনি, যেই ট্রেনগুলো সকালে ছাড়ার কথা ছিল। সেই নানান জটিলতায় মূলত আটকে গিয়েছে বিষয়টি, সেই জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা মূলত করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের সাথে কথা হয়েছে। আর যাত্রীদের যে বিষয়টি ভোগান্তির কথা যাত্রীরা যেটি বলছেন যে ট্রেনের মতো এত বড় একটি গণপরিবহনে এই ধরনের যে শিডিউল বিপর্যয় বা আন্দোলনের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকে, এই বিষয়টি আসলে কোনোভাবেই কাম্য নয়। তারা যেটি বলছেন যে তাদের যেই ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা যাতে
যাতে যত দ্রুত সমাধান করা যায় সেই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছে। আমি যদি সবশেষ এক কথায় যদি বলতে চাই যে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র, যে সকাল থেকে এখন কিন্তু যাত্রীর সংখ্যাও বেড়েছে এবং এখন পর্যন্ত 2টি ট্রেন বাতিল হওয়ার সংবাদ আমাদের রয়েছে। আর সকাল 6:30 থেকে এখন পর্যন্ত 8টা ট্রেন ছেড়ে গিয়েছে এবং সবশেষ পরিস্থিতি রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে, তারা যত দ্রুত সম্ভব চেষ্টা করছে যেই বিলম্ব যেটি হচ্ছে ট্রেন ছাড়া, সেই বিষয়টি তারা কাটিয়ে উঠবেন বলে প্রত্যাশা। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝারি ইমন। এদিকে ঢাকার বাইরেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বগুড়া রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ ও মাজেদুর রহমান। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে হোসেন জিয়াদের কাছে। জিয়াদ, জানাবেন চট্টগ্রাম থেকে শিডিউল বিপর্যয়ের কোনো খবর রয়েছে কিনা? এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়ে গেছে? এখন পর্যন্ত 5টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। বিশেষ করে ঢাকার উদ্দেশ্যে সকালে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস এবং লোকাল যেটি কর্ণফুলী এক্সপ্রেস সেটি। এর বাইরে সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা ছেড়ে গিয়েছে এবং চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সাগরিকা এক্সপ্রেস। মূলত 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে প্রথম দিনে। যেটি চট্টলা এক্সপ্রেস সকাল 6টায় ছাড়ার কথা, সেটি 8:10 থেকে 15 মিনিট নাগাদ ছেড়ে যায়। সুবর্ণ এক্সপ্রেস যেটি সকাল 7:10 নাগাদ ছাড়ার কথা, সেটি ছেড়ে যায় সকাল 8:30টার কিছু পরে এবং এভাবেই প্রতিটি ট্রেন দেখা গেছে 1 থেকে 1.5 ঘন্টা পরে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এর মধ্যে কক্সবাজারগামী যে স্পেশাল ট্রেনটি ছিল পর্যটকদের জন্য বা কক্সবাজার রুটে যারা যাতায়াত করেন চট্টগ্রাম থেকে তাদের জন্য, সেই ট্রেনটি সকাল 7:30টায় ছেড়ে যাওয়ার কথা, 7:30টার আগে, কিন্তু সেই ট্রেনটি এখনও পর্যন্ত ছাড়া সম্ভব হয়নি। সেটি ইঞ্জিন পাওয়া যাচ্ছে না বলে রেল দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। তবে এটি স্বস্তির খবর, আসলে ট্রেন যাত্রায় যারা ছিলেন নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে চান, তারা সেই সুযোগটি অন্তত দেরিতে হলেও কিছুটা ভোগান্তি হলেও তারা সেই সুযোগটি পাচ্ছেন, সেজন্য তারা আসলে যাত্রীরা খুশি। তবে প্রথম দিনে আমরা যেটি দেখলাম যে আজকে সকালের দিকে যে ট্রেনগুলো সেখানে যাত্রী সংখ্যা তুলনামূলক কম। অনেকে বলছিলেন যে মধ্যরাতে যেহেতু কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, গতকাল সংবাদ ছড়িয়েছে যে কর্মবিরতি চলছে, ট্রেন চলছে না। মধ্যরাতে প্রত্যাহারের পর সে খবর আসলে যাত্রীদের কাছে ঠিক সেভাবে পৌঁছায়নি। অনেকে যারা এসেছিলেন যাত্রীরা, তারা বলছিলেন যে তারা আসলে অনেকটা ভাগ্য যাচাই করতে এসেছেন স্টেশনে, যে অনেকে বলছিলেন যে ট্রেন হয়তো ছাড়লেও ছাড়তে পারে, আসলে ছাড়ে কিনা সেটি দেখার জন্য এসে তারা আসলে পেয়ে গেছেন ট্রেন, সেটিও তাদের জন্য স্বস্তি। তো সব মিলিয়ে আসলে কর্মকর্তারা বলছেন যেহেতু একটি দিন বন্ধ ছিল, সেই হিসাবে প্রায় 10,000-এর মতো যাত্রী চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন যায়। 20টি ট্রেন বিভিন্ন গন্তব্যে, এই 10,000 যাত্রী আসলে গতকাল ভোগান্তিতে পড়েছেন। আর আজকে মূলত যে শিডিউল বিপর্যয় সেটি কাটিয়ে উঠতে অত আজকে পুরো দিন সময় লাগবে বলে রেল কর্মকর্তারা বলছেন। উজ্জ্বল। চট্টগ্রামের পরে এবার যেতে চাই বগুড়ার সহকর্মী মাজেদুর রহমানের কাছে। মাজেদ, প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষমান দেখতেই পাচ্ছি, সেখানকার সার্বিক চিত্র কেমন জানাবেন? উজ্জ্বল, আপনি জানেন যে রেলওয়ে রানিং স্টাফদের যে ধর্মঘট সেটি প্রত্যাহার হয়েছে এবং প্রত্যাহার হওয়ার পর থেকে কিন্তু আজকে সকাল থেকেই বগুড়া রুটের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো যথারীতি কিন্তু চলাচল শুরু করেছে। সকাল 8:45 প্রথম ট্রেন বগুড়ার সান্তাহার থেকে বনারপাড়া লালমনিরহাট গেছে হচ্ছে পদ্মরাগ এক্সপ্রেস। পরে যে কলেজ ট্রেনটি সেটি গেছে হলে 9:30টার দিকে, সেটি বোনারপাড়া থেকে সান্তাহার স্টেশনের দিকে ছেড়ে গেছে। আর এখানে কিন্তু আমরা দেখছি গতকাল এখানে যে দেখছিলাম যে কোনো লোকজনই ছিল না, এখানে যাত্রী সাধারণ তারা ছিল না বললেই চলে, কিন্তু আজকে কিন্তু মোটামুটি তারা ট্রেন যাতায়াতের যে খবর সে খবর পেয়ে কিন্তু অনেকে তারা আসছেন এবং তারা যাতায়াতের জন্য তাদের নির্দিষ্ট গন্তব্যের জন্য কিন্তু প্রস্তুতি নিয়েই তারা আসছেন। আর এখানে যারা যাত্রীরা তারা কিন্তু আমাদেরকে বলছেন যে হঠাৎ করে ট্রেন বন্ধ হওয়াতে তাদের একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে যদি কোনো আন্দোলন কোনো কিছু থেকে থাকে অন্তত অনেক আগাম জানান দিয়েই কিন্তু সেই ধর্মঘটটা করা উচিত বলে তারা মনে করেন। আর এখানে স্টেশন মাস্টার যেটি বলছেন, এখন পর্যন্ত ট্রেনের কোনো বিপর্যয় হয়নি, শিডিউলে কোনো বিপর্যয় নাই। যে শিডিউলে ট্রেন চলাচল করার কথা সেই শিডিউলই কিন্তু এখানে ট্রেন চলাচল করছে এবং যে মাফিক যে সময়ে কিন্তু ট্রেন আসার কথা সেই সময়ে ট্রেন আসছে এবং যাচ্ছে। সকাল থেকে 2টি ট্রেন যাতায়াত করেছে এবং এরপরে যে ট্রেনটি রয়েছে সেটি হলো 11:30 থেকে 12টার মধ্যে যে ট্রেনটি সেটি আসবে, সেটি কিন্তু সান্তাহার থেকে লালমনিরহাট গামী যে ট্রেনটি সেটি কিন্তু আসবে। এইভাবে কিন্তু ট্রেন চলাচল করছে বর্তমানে। এখানে স্টেশনে কোনো কিছু অসুবিধার কোনো কিছু নাই এবং যাত্রী সাধারণ তারা নিয়মিতভাবে আগে যেরকম যাত্রা করতেন এবং নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন সেইভাবে যাতায়াত এখানে করার জন্য তারা আসছেন এবং তারা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন যে অন্তত
আপাতত ট্রেনের যে ধর্মঘট যেটা অনেক ক্ষতির তারা পোহাইছেন গতকাল, সেটা থেকে তারা একটু এখানে স্বস্তি বোধ করছেন এবং এইভাবে কিন্তু ট্রেন যাতায়াত তারা চান যে নির্বিঘ্ন তারা যাতায়াত করতে চান এবং এইভাবে যেন ট্রেন চলাচল করে সে আশা কামনা করছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়া যে ট্রেন চলাচলের সর্বশেষ। সারা দেশে শুরু হয়েছে রেল চলাচল, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে দ্বন্দ্ব ও বাস ভাঙচুরের প্রতিবাদে বাস শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা। নিয়ে বিস্তারিত জানাতে রূপাতলী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ জানাবেন, ধর্মঘটে দক্ষিণাঞ্চলের কতটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে আর সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হলো কিনা? ধন্যবাদ উজ্জ্বল আপনাকে। কিছুক্ষণ আগেই আমি কথা বলছিলাম রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কালাম চৌধুরীর সাথে। তিনি অনেক ক্ষোভ কষ্টের কথা আমাদেরকে জানালেন। তার ভাষায় সঙ্গে ছিলেন তার আশেপাশে কিন্তু অসংখ্য শ্রমিক ছিল। তারা তখন যে তথ্যটি আমাদেরকে জানানো হলো যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এই ঘটনার জন্য প্রায়ই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং এই ঘটনার জন্য যারা হাফ ভাড়া বলে হাফ ভাড়া নিতে চান, মূলত এই হাফ ভাড়াকে কেন্দ্র করে কিন্তু প্রায় এই ধরনের জটিলতা তৈরি হয়। যেমন কালাম চৌধুরী যেটি আমাকে বললেন, গতকালকে হাফ ভাড়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে যে তাদের শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করা হয়েছে, এমন দাবি তিনি করেছেন। বাস ভাঙচুর করা হয়েছে, এছাড়া তাদের শ্রমিক যারা রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এবং এই সব নিয়ে এক ধরনের ক্ষোভ রয়েছে এখানকার যারা শ্রমিক রয়েছেন, শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন সবার মাঝে। এরই অংশ হিসেবে গতকাল রাতেই তাদের ভেতর থেকে দাবি ওঠে যে এই সমস্যার সমাধান এবং নিরাপত্তাজনিত বিষয়টির কারণেই কিন্তু তারা বাস চলাচল বন্ধ রাখতে চান। আর সেই প্রেক্ষাপটেই কিন্তু আজকে সকাল থেকে সকল ধরনের যে বাস চলাচল রয়েছে এগুলো বন্ধ রয়েছে। এবং এই বাস চলাচল করার এখান থেকে সাধারণ সম্পাদকের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে এখান থেকে 14টির মতো রুট রয়েছে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে, সেই সবগুলো রুটেই কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। এবং বাস চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু বিপাকে পড়েছেন এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করেও কিন্তু বাসে যেতে পারেননি। এবং ফলশ্রুতিতে যেটা হয়েছে, বাস চলাচল বন্ধ থাকায় যেটা হয়, অটোরিকশা, থ্রি হুইলার এগুলো হাইওয়েতে চলাচল করছে এবং বেশি ভাড়া নিচ্ছে। আর এই সমস্যার সমাধান যে কখন কবে এর কিন্তু সুনির্দিষ্ট কোনো ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বরিশাল থেকে পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা, বাউফল, লেবুখালী, নিয়ামতি, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, খুলনা, নলসিটি রুটে বাস চলাচল করে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, সবগুলো বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। যেমন যে বাসটি ভাঙচুর করা হয়েছে, আমরা কিন্তু সেই বাসটির সামনেই রয়েছি। গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে কিন্তু এই বাসটি ভাঙচুর করা হয় এবং বাসের গ্লাসগুলো ভাঙচুর করা হয়েছে। এবং এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা বলছেন যে এই বাস ভাঙচুর করার কারণে তারা কিন্তু এক ধরনের ভীতির মধ্যে রয়েছেন, অন্য বাস ভাঙচুর করা হয় কিনা এই কারণেও কিন্তু তারা বাস আজকে রাস্তায় নামাতে রাজি হননি এবং তাদের গায়ে হাত তোলা হয় কিনা এই সব ভীতির কারণেই তারা বাস চলাচল বন্ধ রয়েছেন। আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা অবশ্য যে কথাটি বলেছেন যে হাফ ভাড়া এটা তাদের ভাষায় তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি। এবং এইটি বাস মালিক এবং শ্রমিকদের সাথে কথা বলেই একসময় এই বাস ভাড়ার হাফ ভাড়া করার কথা হয়েছিল, যখন যাদের হাতে পাস থাকবে তারা হাফ ভাড়া পাবে, এমনটি তারা দাবি করেন। এই দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা হাফ ভাড়ার কথাটি বলে থাকেন। কিন্তু এই সুবিধা কিন্তু অনেকেই অবৈধভাবে আদায় করতে চায়। আর তখনই কিন্তু এই শ্রমিকদের সঙ্গে তাদের বচসা হয়, জটিলতা হয় এবং গায়ে হাত তোলা হয়। এসব যেন আর না ঘটে, এই কারণেই কিন্তু শ্রমিকরা নিরাপত্তার দাবিতে আজকে এই আন্দোলন করছেন। এতটুকুই ছিল বরিশালে যে বাস ধর্মঘট চলছে তার সবশেষ খবর। ফিরদাউস সোহাগ জানাচ্ছিলেন বরিশাল থেকে বাস শ্রমিকদের ধর্মঘটের খবর। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। প্রশাসনের আশ্বাসে টানা 3 দিনের কর্মবিরতির পর কাজে যোগ দিলেন খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সকাল 8টার পর ডিপোগুলো থেকে শুরু হয়েছে জ্বালানি তেল উত্তোলন কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে খালিশপুরের মেঘনা ডিপোর থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, পদ্মা, মেঘনা, যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন স্বাভাবিক হয়েছে কিনা, কি চলছে কার্যক্রম জানাবেন?
উজ্জ্বল, খুলনায় যে জ্বালানি তেলের যে ডিপো এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু কর্মচাঞ্চল্যতা আবারও ফিরে এসেছে। গত 3 দিন ধরে আমরা দেখেছি যে এখানে কিন্তু ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি সেটি চলছিল এবং সেই কর্মবিরতির কারণে কিন্তু এই যে ডিপোগুলো রয়েছে সেই ডিপোগুলোর যে তেল উত্তোলন এবং সরবরাহের যে কার্যক্রম সেটি কিন্তু একেবারেই বন্ধ ছিল। আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি যে মেঘনা পেট্রোলিয়ামের সামনে এবং এই যে এই ডিপোতে কিন্তু সকাল থেকেই লরি আসছে এবং সেখানে তেল লোড দেওয়া হচ্ছে এবং সেটি কিন্তু বিভাগের বিভিন্ন জেলাতে চলে যাচ্ছে। আমরা এখানের কিছু চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা 2 থেকে 3 দিন ধরে কিন্তু এখানে অবস্থান করছেন, শুধুমাত্র তেল নিয়ে তারা যাবেন। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ খুলনা বিভাগের 10টি জেলা রয়েছে, সেই 10টি জেলাতে কিন্তু এখান থেকে তেল সরবরাহ করা হয়। এর পাশাপাশি আরও 6টি জেলা রয়েছে যেখানে কিন্তু এখান থেকেই এই পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি ডিপো থেকে তেল সরবরাহ করা হয়। তো এখানকার যারা মূলত এই কর্মবিরতি ডেকেছিলেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন, তারা যেটি বলছেন যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আশ্বাস দিয়েছেন যে আইনি যে প্রক্রিয়া রয়েছে, তাদের যে নেতাকে গ্রেফতার করা হয়েছে তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে জামিন করিয়ে ছাড়িয়ে আনতে হবে এবং সেই কারণে তাদের যে যত সহযোগিতা প্রয়োজন হয় সেই সহযোগিতাগুলো প্রশাসন থেকে করা হবে, কিন্তু তার পরিবর্তে তারা এই যে কর্মবিরতি সেটি স্থগিত করেছেন। মোটামুটি তাদের সাথে সকালেও আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত যদি পরবর্তী জামিন শুনানিতে তাদের যে নেতা রয়েছেন এই ইউনিয়নের বিভাগীয় ইউনিয়নের যে সাধারণ সম্পাদক আলী আজিম, তাকে যদি জামিন না দেওয়া হয় তাহলে আবারও তারা তাদের যে কর্মসূচি সেগুলো রাখতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখানে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু যে এই লরিগুলো, ট্যাঙ্ক লরিগুলো যেখানে আসে এবং সেখানে কিন্তু আসছে এবং এসে কিন্তু তারা এই যে ডিপোগুলো রয়েছে ডিপোগুলো থেকে তেল নিচ্ছেন এবং তেল নিয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন, যার ফলে কিন্তু এই যে পাম্পগুলো রয়েছে, যে পাম্পগুলো অনেকগুলো পাম্প আমরা দেখেছি কিন্তু গতকাল থেকে এবং তার আগের দিন থেকেও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, সে পাম্পগুলো আবারও চালু হবে এবং সাধারণ মানুষ কিন্তু সেবা পাবে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে কর্মবিরতি স্থগিতের সবশেষ খবর। রামেম চৌধুরী যুক্ত ছিলেন খুলনা থেকে। দেখছেন এখন বাণিজ্য। বিশ্ব ইজতেমার প্রথম ধাপ সফল করতে টঙ্গীর ময়দান প্রস্তুত করতে দিনরাত কাজ করছেন মুসল্লিরা। এরই মধ্যে 80% কাজ শেষ। তৈরি হয়েছে মূল বয়ানের মঞ্চ, বসানো হয়েছে 450টিরও বেশি মাইক। বিদেশি মেহমানদের জন্য নির্মাণ করা হয়েছে আলাদা শেড। আগামী শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। আরও জানাচ্ছেন জাভেদ আবদুল্লাহ। 160 একরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান, যতদূর চোখ যায় সামিয়ানায় ঢাকা তুরাকতির। এরই মধ্যে মাঠের পশ্চিম পাশে শেষ হয়েছে মূল বয়ানের মঞ্চ তৈরির কাজ। চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। সংস্কার করা হচ্ছে মুসল্লিদের চলাচলের রাস্তা, অজুখানা, পয় নিষ্কাশন ব্যবস্থার। নিরাপত্তার জন্য বসানো হয়েছে 350-এর বেশি সিসি ক্যামেরা। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে 6টি বেইলি ব্রিজ। নিশ্চিত করা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের। আগত মুসল্লিরা বলছেন আল্লাহর নৈকট্য লাভের আশা ও অনুগ্রহ পেতে এই কাজে স্বেচ্ছায় যুক্ত হয়েছেন তারা। নিজেরাই শ্রম দিয়ে, নিজেরাই জানমাল সময় দিয়ে এগুলো আমরা তৈরি করতেছি, কারণ আল্লাহ জানমাল খরচ এটা আল্লাহর জন্য করতেছি, দিনের জন্য করতেছি। ইমানের বদলে জান্নাত দেবে, জান্নাতের যে নাজ নিয়ামত থাকবে সেগুলো দেবে আমলের বদলতে। মানুষ বেশি থেকে বেশি আমল করতে পারে, আমল শিখতে পারে, আমলদার হতে পারে, ইমানদার হতে পারে, এটাই উদ্দেশ্য। বিভিন্ন জেলার মুসল্লিদের ইবাদতের সুবিধার জন্য ময়দান জুড়ে চলছে ইট বিছানোর কাজ। বসানো হয়েছে 18টি ওয়াচ টাওয়ার। তীব্র বাতাস আর শীত থেকে রেহাই পেতে মূল খিত্তার আশেপাশে নির্মাণ করা হয়েছে টিনের শেড। পয়েন্টে 4টা 5টা 6টা এরকম 8টা করে ক্যামেরা থাকে। আর হচ্ছে আপনার স্টিলের বক্স বানছি, প্যাসকোড জয়েন দিছি, ক্যামেরা লাগাইছি। পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, কাজ করে শেষের দিকে। 58তম বিশ্ব ইজতেমা সফল করার জন্য এরই মধ্যে প্রস্তুত করা হচ্ছে এই ময়দান। উলামা, মাশায়েখ ও তাবলিগ জামায়াতের মুরব্বীরা বলছে এরই মধ্যে 80% কাজ শেষ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে আরও 20% কাজ শেষ করা হবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের 45 থেকে 50টি রাষ্ট্রের 25 থেকে 30 লাখ মেহমান এবারের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবে। এরপর ধর্মীয় শিক্ষা শেষে ইসলামের
পবিত্র বাণী ও শান্তির বার্তা নিয়ে তাবলিগ জামায়াতের ছোট ছোট দলে ভাগ হয়ে জমিনে ছড়িয়ে পড়বে। শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক বলছেন, ইজতেমা সফল করতে সব ধরনের আয়োজন শেষের পথে। এবার রেকর্ড সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নেবেন। ঢাকা এবং ঢাকার আশপাশ জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লি ভাই, তাবলিগের সাথী ভাই, মাদ্রাসা তালিবুল ইলম ভাই সহ সকলেই মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন। ব্যাপক সংখ্যক মুসল্লিদের জায়গা দেওয়াটা আসলেই খুব কষ্টদায়ক হয়ে যায়। গত কয়েকবার ইজতেমায় আপনারা দেখে থাকবেন আমাদের সাথী ভাইয়েরা, ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা খুব কষ্ট করে বিভিন্ন টয়লেটের ছাদগুলোর উপরে, রাস্তার ভিতর ধুলাবালির ভিতরে, আশেপাশে ছোট ছোট মাঠগুলোর ভিতরে খুব কষ্ট করে অবস্থান করেছিলেন। এইবার 2 ভাগে ইজতেমা হওয়ার কারণে আশা করি সেই কষ্টের কিছুটা হলেও লাঘব হবে। 31 জানুয়ারি শুরু হবে 3 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিদেশি মেহমানরাও ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আসন্ন বিশ্ব ইজতেমা 3 পর্বে হবে বলে জানিয়েছে শুরাই নিজাম তাবলিগ জামাত বাংলাদেশের অনুসারীরা। অপরপক্ষের তৃতীয় পর্বের ইজতেমা 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। প্রয়াগরাজ শহরে লাখ লাখ পুণ্যার্থীদের আগমনে হুড়োহুড়ির এক পর্যায়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মহাকুম্ভ মেলায় অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন তানভীর জনি। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে 40 কোটি পুণ্যার্থীর জন্য আয়োজন করা হয় এবারের মহাকুম্ভ মেলা। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। হিন্দু ধর্মমতে গঙ্গার জলে স্নান করলে পাপমোচন ও জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিনই দেশ বিদেশ থেকে লাখ লাখ ভক্ত অনুরাগী উপস্থিত হয়ে অংশ নিচ্ছেন মহাকুম্ভ মেলায়। গেল 2 সপ্তাহে প্রায় 14 কোটি 80 লাখ মানুষ এতে অংশ নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 1টার দিকে মানুষের চাপ বাড়তে থাকে। মহাকুম্ভ মেলার সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচিত বুধবার। এর আগেই কোটি কোটি ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে স্নানের জন্য সেখানে আসেন। এ সময় প্রচণ্ড ভিড়ে পদদলিত ও শ্বাসরোধ হয়ে হতাহত হন বেশ কয়েকজন। আহতদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স এসে আহতদের সরিয়ে নেয়। ভিড় ঠেলে সামনে এগিয়ে যাওয়ার সময় পিষ্ট হয়ে প্রাণ হারান অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় এড়াতে ভক্তরা অন্য পথ খুঁজতে পন্টুন ব্রিজের দিকে ফিরে গিয়ে দেখেন সেটি বন্ধ। এখনও নিখোঁজ বহু নারী ও শিশু। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। উদ্ধার কাজে সহায়তা করছেন বিশেষ ইউনিট র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যরা। আপাতত স্থগিত করা হয়েছে অমৃত স্নান। এ ঘটনার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তানভীর জনি, এখন বিশ্ব। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন এখন বাণিজ্য। রাজধানীর বিভিন্ন থানার মামলায় ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সহ 9 আসামিকে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন তাদের কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে? উজ্জ্বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা, ধানমন্ডি, গুলশান সহ একাধিক থানার মামলায়, হত্যা চেষ্টা মামলায় আজকে গ্রেপ্তার দেখাতে আদালতে তোলা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, রয়েছে সাবেক মেয়র
আতিকুল ইসলাম সহ আজকে 11 জনকে 10 থেকে 11 জনকে আজকে আদালতে তোলা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে রিমান্ড শুনানিও রয়েছে এবং আমরা দেখছি যে বাড্ডা থানার মামলায় এখানে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সাবেক মন্ত্রী আনিসুল হককেও গ্রেপ্তার দেখানো হচ্ছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে সবচেয়ে বেশি যে মামলার আসামি হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেটি চৌধুরী আব্দুল আল মামুন, যিনি পুলিশের সাবেক আইজিপি, তাকেও আজকে এই আদালতে তোলা হয়েছে, তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা বেশিরভাগ মামলায় দেখেছি যে বাড্ডা থানার মামলাতেই সবচেয়ে বেশি এবং এখানে উত্তরা পশ্চিম থানারও একাধিক মামলায় এখানে আজকে আসামি রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে কয়েকজন আওয়ামী লীগের নেতাও রয়েছেন, তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, তারা আদালতের কাছে এই মামলার শুনানির সময় এই মামলার তারা বলছেন যে এই যে ছাত্র আন্দোলন বা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দমনে তারা আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা ভূমিকা পালন করেছেন। কেউ আর্থিক সহযোগিতা করেছেন, কেউ মদত দিয়েছেন, কেউ বা তাদের যে নেতাকর্মী রয়েছে তাদের অনুসারীদেরকে মাঠে লেলিয়ে দিয়েছেন এই ছাত্র আন্দোলন দমনে। এই কথাগুলো এখানে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, পাবলিক প্রসিকিউটর, তিনি বিচারকের কাছে তুলে ধরছেন। এছাড়া এখানে আসামি পক্ষের আইনজীবীরাও তাদের পক্ষে নিয়ে, অর্থাৎ আসামি যারা রয়েছেন, যারা এই হত্যা মামলায় আজকে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তারা তাদেরকে গ্রেপ্তার কেন দেখাবে এই বিষয় নিয়েও তারা আসলে বিরোধিতা করছেন রাষ্ট্রপক্ষে। তারা বলছেন যে তাদেরকে এই যে হয়রানিমূলক মামলাগুলো দেওয়া হচ্ছে বলে তারা দাবি করছেন এখানে আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন, এবং দুই পক্ষের কথাই এখানে ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি শুনছেন। এর আগেও আমরা দেখেছি যে তারা প্রত্যেকেই বিভিন্ন থানার হত্যা মামলায় এর আগে কয়েক দফায় দফায় রিমান্ডে ছিলেন। কারো আমরা রিমান্ড দেখেছি 40 দিন, 42 দিন, কারো 30 দিন, 35 দিনের রিমান্ড কিন্তু দেওয়া হয়েছিল। টোটাল সর্বমোট মিলিয়ে অনেকে 28 দিন, 24 দিন, 25 দিন করে রিমান্ড ইতিমধ্যে তারা খেটেছেন, এবং বাকিও রিমান্ড অনেকের এই পেন্ডিং রয়েছে যে পরবর্তীতে তারা এই রিমান্ডগুলো খাটবেন। যার কারণে এখানে যাদের দু একজনকে রিমান্ড চাওয়া হচ্ছে তাদের জন্য এখানে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এর আগে যেহেতু তাদেরকে বারবার রিমান্ডে দেওয়া হচ্ছে, কোনো প্রকার তদন্তে তাদের প্রতিবেদন এখন পর্যন্ত আসেনি, যার কারণে নতুন করে যাতে আর রিমান্ড দেওয়া না হয় সে বিষয়টি তারা আসলে আবেদন করছেন ম্যাজিস্ট্রেটের কাছে। তবে এখন শুনানি চলছে, গ্রেপ্তার শুনানিটি চলছে, এরপরে রিমান্ড শুনানিটি শুরু হবে, পরবর্তীতে আরো বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। নিষিদ্ধ ঘোষণার পর 2.5 মাস পার হলেও এখনও খোলা বাজারে পলিথিন ব্যাগের আধিপত্য কমেনি। সুপার শপে কমলেও কাঁচা বাজারে অবাধে চলছে পলিথিনের ব্যবহার। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, কম খরচে সহজ বিকল্প না থাকায় তারা পলিথিন ব্যাগ ব্যবহার করছেন। যদিও পরিবেশ উপদেষ্টা বলছেন পলিথিনের ব্যবহার বন্ধে সামনে আরও কঠোর হবে সরকার। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাজার করতে আসা ক্রেতার কাছে প্রশ্ন ছিল ব্যাগ কোথায়। উত্তরে কেউ বললেন বাসায় রেখে এসেছেন, আবার কেউ পলিথিনের বিকল্প নেই বলে দায় সারলেন। আসলে তো আমি কাজ করে আসলাম, আর কাজের পরে স্বাভাবিকভাবে ব্যাগ নিয়ে বের হওয়া হয় না। অল্টারনেটিভ থাকলে অবশ্যই আমি সেটা ব্যবহার করব, যেখানে আছে সেখানে তো আমি ব্যবহার করি। আমরা অনেকেই জানি যে এটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু তারপরেও আমরা আসি এইভাবে। মানে অনেকটা হয়েছে কি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে এরকম, সেই জন্য আর কি এইভাবে আসা। নিষিদ্ধ ঘোষণার পর 2.5 মাস পার হলেও এখনও খোলা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার কমেনি। সুপার শপে কিছুটা কমলেও কাঁচা বাজারে অবাধে চলছে পলিথিনের ব্যবহার। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ফলমূল, শাকসবজি থেকে শুরু করে প্রায় সব পণ্যই পলিথিনে মোড়া। এ বিষয়ে ক্রেতা বিক্রেতা উভয়ই উদাসীন। ভিজা জিনিস কাগজে দিলে কাগজ ভিজা পড়ে যাবো। পলিথিনে না রাখলে তো আপনার খোলামেলা রাখলে তো আপনার জীবাণু অনেক কিছু বা অনেক কিছুই দেখা দেয়। পলিথিন আমি চাই উঠুক, কিন্তু পলিথিনের পরবর্তীতে কি হইলে ভালো হয় সেটা আনতে হবে। ওনারা বন্ধ করে দেয় তাহলে আমরা আনবো না, আমরা না পাইলে তারা আনতাম না। নিষিদ্ধ করছে কই, দোকানদার তো না দিয়ে পারে না, দোকানদার তো দেয়, আমরা কি করব। তবে বাস্তবতা যাই হোক, পলিথিন বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ এই পরিবেশবিদের। এটির আমদানি অর্থাৎ এটির উৎপাদন ম্যাটেরিয়ালের আমদানি ম্যাটেরিয়াল এবং এর উৎপাদন, এই দুটি জায়গাতে ইন্টারভেনশন দরকার ছিল। সেই দুটি জায়গাতে আমরা উপযুক্ত পরে ইন্টারভেনশনে এখনও যেতে পারি নাই, যে কারণে সাপ্লাই চেইনটা রয়ে গেছে। শুধুমাত্র আমরা ভোক্তাদেরকে মাঝে মধ্যে এটি কেনা থেকে বিরত থাকার জন্য বাজার এনফোর্সমেন্টের কখনো কখনো দেখা যায়। এই কখনো কখনো এনফোর্সমেন্টে পলিথিন ফেজ আউট হবে না।
এদিকে পলিথিন বন্ধে বিভিন্ন সময় অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হচ্ছে সরকারি কর্মকর্তাদের। এমন পরিস্থিতিতে কবে নাগাদ এবং কিভাবে পলিথিন ব্যাগ বন্ধ করতে সক্ষম হবে সরকার, প্রশ্ন ছিল পরিবেশ উপদেষ্টার কাছে। এটা যেহেতু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে, এই অভ্যাসটা বদলাতে একটু সময় লাগবে। কামরাঙ্গীর চরে আমরা বড় বড় কারখানাগুলো বন্ধ করে দিয়েছি। এখন আমরা পলিথিন শপিং ব্যাগ যে পরিবহন করা হচ্ছে সেটার ব্যাপারেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে, ট্রাফিক পুলিশের সাথে কথা হচ্ছে, বন্ধ করা হবে। গত অক্টোবরের আগে 2002 সালেও একবার পলিথিন নিষিদ্ধ করে সরকার। তারপরেও গত 2 দশকে দেশে পলিথিনের উৎপাদন এবং ব্যবহার বাড়তে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন পর্যায়ে পলিথিন বন্ধ না করলে এর ব্যবহার রোধ করা সম্ভব নয়। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। দেখছেন এখন বাণিজ্য। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধের লক্ষ্যে 5 আগস্টের পর দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন গণশুনানিতে কারা থাকছেন এবং কি কি বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে? দুর্নীতি দমন কমিশনের আজকের কুমিল্লার এই গণশুনানি তাদের 170তম গণশুনানি। 5 আগস্টের পর দুর্নীতি দমন কমিশন কুমিল্লায় আজকে তাদের এই প্রথম গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। সারা বাংলায় সেটি কুমিল্লায় প্রথম, আমাদেরকে জানিয়েছেন। তো এই গণশুনানিতে সরকারি বিভিন্ন দপ্তরগুলো এখানে উপস্থিত হয়েছে এবং দপ্তর কর্মকর্তাদের এখানে উপস্থিত হয়েছে, ভুক্তভোগী জনগণ এবং যারা সংক্ষুব্ধ তাদের যে জনগণ, যারা জনসাধারণ যাদের অভিযোগ আছে তারা এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ সরকারি দপ্তর সমূহে যে সেবা পরিষেবা সেগুলো নিয়ে যাদের অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আসলে তারা এখানে আজকে এখানে উপস্থাপন করবেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন এবং আরো 2জন কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে গণশুনানিতে অংশগ্রহণ করেছেন এবং জনগণের কথা শুনবেন। মূলত সরকারি দপ্তর সমূহে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সরকারি কর্মকর্তাদের মধ্যে সেই বিষয়গুলোতে নিয়ে কাজ করার সাথে দুর্নীতি কাজ করা এবং মানুষের যে জনসেবা পরিষেবাগুলো নিশ্চিত করার জন্য কিন্তু আজকের এই গণশুনানি হচ্ছে। এবং এখানে বিপুল পরিমাণ বিভিন্ন দপ্তরের মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, যারা আসলে তাদের অভিযোগগুলো নিয়ে এখানে আসছেন। বিভিন্ন দপ্তরে আসলে মানুষজন সেবা নিতে গিয়ে থাকেন এবং যে পরিষেবাগুলো মানুষজন আসলে ভুক্তভোগী হন, হয়রানি হয়ে থাকেন এবং যাদের অভিযোগ রয়েছে আসলে সে সকল অভিযোগগুলো এখানে উপস্থাপন করবেন। এখানে কর্মকর্তারা যারা দুদকের 2জন কমিশনার ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, তারা বলছেন যে মানুষ সরকারি দপ্তর সমূহে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের সেবা নিশ্চিত করার জন্যই কিন্তু আজকের এই গণশুনানি। এভাবে তারা মানুষের কথা শুনতে চান এবং যে সেবা খাতগুলোতে, যে সেবা জায়গাগুলোতে মানুষজন বঞ্চিত হচ্ছেন সেগুলোতে আসলে পরিচ্ছন্নতা আনার জন্য এবং শৃঙ্খলা আনার জন্য কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ নেই। যে সকল দপ্তরগুলো মানুষকে পরিষেবা নিশ্চিত করবে, মানুষের ভোগান্তিগুলো দূর করবে, সেগুলো নিয়ে কিন্তু আসলে তারা কাজ করবেন। এবং এখানে আজকে তারা যারা অভিযোগ করবেন সেই অভিযোগগুলো তারা এখানে শুনবেন এবং সেগুলো এখানে নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আজকের এই গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এবং বিপুল পরিমাণ মানুষ কিন্তু সরকারি কর্মকর্তা এবং সহ মানুষজন কিন্তু এই আজকে শিল্পকলা একাডেমির গণশুনানিতে অংশগ্রহণ করেছেন। কুমিল্লায় চলছে দুদকের গণশুনানি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাণিজ্য। পার্বত্য জেলা বান্দরবানে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি সত্ত্বেও বিভিন্ন অজুহাতে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়, ধ্বংস হচ্ছে পরিবেশ, প্রাণ ও প্রকৃতি। বিস্তারিত বান্দরবান থেকে রিজভির হাতের প্রতিবেদনে। পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে বসতি গড়ে তুলছে জেলার লক্ষাধিক মানুষ। বিভিন্ন নির্মাণ কাজের অজুহাতে প্রতিনিয়ত চলছে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার কাজ। শহরের বালাঘাটা, কালাঘাটা ও টঙ্কাবতী সহ জেলার বিভিন্ন জায়গায় পাহাড় কাটার মহোৎসব। অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি রয়েছে। তবুও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিন্ডিকেটরা দিনরাত সমান তালে কাটছে পাহাড়। তবে স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের যোগসাজশে চলে সিন্ডিকেটের পাহাড় কাটার কাজ। রাতের অন্ধকারে পাহাড় কাটতেছে,
এই পাহাড় কাটার কারণে আমাদের রাস্তাঘাটে মাটি চলে আসে। বর্ষাকালের দিন পাহাড় ভাঙে লোকজন সব মারা যাইতেছে। আমরা চাই প্রশাসন এবং এদিকে দৃষ্টি আকর্ষণ করুক এবং তাদেরকে শাস্তির আওতায় আনুক। এদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবিলম্বে পাহাড় কাটা বন্ধ ও সিন্ডিকেট চক্র শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। বান্দরবনে যারা অবৈধভাবে পাহাড় কর্তন করবে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এক্ষেত্রে আমরা থানায় নিয়মিত মামলা করতে পারি, এনফোর্সমেন্ট মামলা অথবা মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যারা এই ধরনের অবৈধভাবে পাহাড় কর্তন করবে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। গত 1 বছরে পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে 72টি মামলা সহ অর্ধ কোটি টাকার অধিক জরিমানা করেছে। এখন বান্দরবান। চলতি বছর চাঁদপুরের রেকর্ড পরিমাণ জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে বাম্পার, কিন্তু ন্যায্য মূল্য না পেয়ে লোকসানে ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষক। এদিকে কুমড়ার ভালো দাম পেতে কিছুদিন সংরক্ষণের পর বিক্রি করার পরামর্শ কৃষি বিভাগের। তালহা জুবাইরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চাঁদপুর হাজীগঞ্জ দক্ষিণ বলাখাল গ্রামের কৃষক মোহাম্মদ জসিম গেল বছর মিষ্টি কুমড়ার ভালো দাম পাওয়ায় চলতি বছরও 96% জমিতে করেছিলেন আবাদ। বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি মিলিয়ে আবাদে ব্যয় হয়েছে প্রায় 72,000 টাকা। তবে উৎপাদন শেষে মিষ্টি কুমড়া বিক্রি করে আয় হয়েছে মাত্র 52,000 টাকা। ফসলের ন্যায্য দাম না পাওয়ায় লাভের বদলে উল্টো গুনতে হচ্ছে লোকসান। আমার 72,000 টাকা খরচ হয়েছে, আমার 42,000 টাকা বিক্রি হয়েছে। আর জমির ভিতরে যে মিষ্টি কুমড়া আছে ওই মিষ্টি কুমড়া আমার 10 হইতে 12,000 টাকা বিক্রি আইব, 20 হইতে 25,000 টাকা আমার লস আইছে এবার। গেল বছর মাঠ পর্যায়ের কৃষকরা প্রতি কেজি মিষ্টি কুমড়া পাইকারদের কাছে বিক্রি করেছেন 15 থেকে 20 টাকা কেজি দরে। কিন্তু এবছর বাম্পার ফলন হলেও ফসল বিক্রির জন্য কাঙ্ক্ষিত পাইকার পাচ্ছেন না কৃষকরা। ফলে বাধ্য হয়ে 8 থেকে 10 টাকা দরে কুমড়া বিক্রি করতে হচ্ছে তাদের। ফলনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আসছে, কিন্তু দামের দিক দিয়ে আসতেছে না। আমরা কষ্ট করে মাল করছি, আপনার হেরানি আমি 40 টাকা 50 টাকা বিক্রি করে, কিন্তু আমরা ক্ষেতের ভিতরে কোনো দাম পাই না। গত বছর বেশি এই কুমড়া ধরেন না 20 টাকা 22 টাকা, এবার 8 টাকা 9 টাকা 10 টাকা কেজি। প্রান্তিক পর্যায়ের কৃষকরা কুমড়ার ভালো দাম না পেলেও খুচরা বাজারের চিত্র ভিন্ন। উৎপাদক পর্যায়ে প্রতি কেজি 10 টাকা দরে বিক্রি হওয়া মিষ্টি কুমড়া স্থানীয় খুচরা বাজারে ক্রেতাদের কিনতে হচ্ছে 30 থেকে 40 টাকায়। এতে করে যে কৃষক কষ্ট করে আবাদ করে সে ন্যায্য মূল্য না পেলেও ভারী হচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেট। 3-4টা বেয়ারি ঘুরে আসে তো মালটা, এই জন্য এরকম আমরা একটু কিনতে হয়, তাহলে আমরা 30 টাকা বেশি বা 35 বেশি। আমরা 40 টাকা পাচ্ছি, এই নিচ্ছি, কম করে নিচ্ছি, কাইটা নিচ্ছি। কৃষি বিভাগের পরামর্শ কুমড়ার ভালো দাম পেতে কিছুদিন সংরক্ষণের পর বিক্রি করার। আমরা কৃষকের কাছে গিয়েছি, তারা বলেছে যে বাজার মূল্য এবার সর্বোচ্চ 10 টাকায় তারা পাচ্ছে। তো সেই প্রেক্ষাপটেই আমরা বলেছি যে আপনারা মিষ্টি কুমড়াগুলোকে যদি মাঠ থেকে নিয়ে বসত বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে বাজার মূল্য ভালো পাওয়ার সম্ভাবনা আছে এবং তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে এবং উদ্বুদ্ধ হবে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর চাঁদপুরে প্রায় 13,500 কৃষক 1,135 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষাবাদ করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় 40 ভাগ বেশি। এবছর প্রায় 25,000 মেট্রিক টন মিষ্টি কুমড়ার উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেও কৃষক বঞ্চিত হচ্ছে ন্যায্য মূল্য থেকে। মধ্যস্বত্বভোগীরা খেয়ে নিচ্ছে কৃষকের লাভ। তাই সারা বছর কষ্ট করেও ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না কৃষকের জীবনের। এমন পরিস্থিতি বদলাতে প্রয়োজন কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। তালহা জুবাইর, এখন চাঁদপুর। এখন বাণিজ্যে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাণিজ্য। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সব ধরনের কার্যক্রম আগামী 48 ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই সংস্থার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। এ সময়ের মধ্যে UNRWকে অবশ্যই ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে থাকা তাদের সব স্থাপন ও জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। এছাড়া জেরুজালেমেও বন্ধ করতে হবে তাদের সব কার্যক্রম। ইসরায়েলের এমন সিদ্ধান্ত ফিলিস্তিনিদের উপর বিপর্যয় ডেকে আনবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান। গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সংস্থাটির চলমান কাজেও ব্যাঘাত ঘটবে। এই মুহূর্তে ইসরায়েলের এই পদক্ষেপ আরও অস্থিতিশীল করে তুলবে ফিলিস্তিনিকে, তবে দুর্বল হবে যুদ্ধবিরতিও।
পয়েন্ট টেবিলে নিজেদের আধিপত্য বজায় রাখতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। অন্যদিকে ভিন্ন ভিন্ন ম্যাচে চিটাগং কিংস আর ঢাকা ক্যাপিটালসের সামনে থাকবে প্লে অফে জায়গা করে নেয়ার। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। বালির মধ্যে বিশেষ অনুশীলনে রাইডার বোলার নাহিদ রানা আর আকিব জাভেদ। 10 ম্যাচে 8 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাইডাররা। তবুও এই বাড়তি প্রস্তুতির কারণ দুর্বার রাজশাহীর কাছে টানা 2 ম্যাচে হার। তাই রাইডারদের প্রচেষ্টা আবারও জয়ের ধারায় ফিরে শীর্ষস্থান নিশ্চিত করা। The wickets, I think, have generally been quite good. The difference in the competition, I think, is for teams now. Teams are starting to get a little bit tired. It's been a long competition. But as I said to the gentleman over there, we need to find that spark and find that spark quickly to get some results over the next couple of days. চিটাগং কিংসের এখনো বাকি 3 ম্যাচ। 5 জয় নিয়ে প্লে অফের লড়াইয়ে অবস্থানও বেশ ভালো। তবুও স্বস্তিতে নেই বন্দরনগরীর দলটি, কারণ অবশিষ্ট 3 ম্যাচের 2 ম্যাচেই শরীফুল ইসলাম শামীম পাটোয়ারিদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল, যেখানে প্রথম চ্যালেঞ্জের নাম রংপুর রাইডার্স। রংপুরের সাথে ব্যাক টু ব্যাক ম্যাচে হেরে গেলেও 8 ম্যাচে জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠার দ্বারপ্রান্তে ফরচুন বরিশাল। প্রথম দেখাই ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছিল তামিমরা। এবারও লক্ষ্যটা অপরিবর্তিত। আমরা এখানে একটা ম্যাচ খেলেছি এবং আমরা মনে হয় হাই স্কোরিং ম্যাচটা খুব কমফোর্টেবলি চেস ডাউন করেছি। সো উইকেট শুডন্ট বি আ প্রবলেম অল দ্য টাইম। আমার কাছে মনে হয় যে স্কিল এবং এই অ্যাপ্লিকেশনটাও ইম্পর্টেন্ট। যে প্রতিপক্ষ আসতেছে তাদেরকে নিয়ে প্ল্যানিং করছি, এর বাইরে অত বেশি আমরা ওইভাবে চিন্তা করছি না। টুর্নামেন্ট থেকে ছিটকে না গেলেও সেরা চারের প্রতিযোগিতায় অন্যান্যদের থেকে অনেকটাই পিছিয়ে ঢাকা। প্লে অফে জায়গা পেতে হলে বরিশালের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিটন সাব্বিরদের। শুধু তাই নয়, বাকি ম্যাচগুলো শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যান্য সমীকরণের উপরও। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর স্বাভাবিক ট্রেন চলাচল। কমলাপুর সহ সারা দেশে শিডিউল বিপর্যয়। সকাল 6টার ট্রেন এখন পর্যন্ত কিন্তু ছাড়ে নাই। একবার এই প্ল্যাটফর্ম নির্দিষ্ট ঘোষণা দেওয়া উচিত যে এখন এটা ছাড়বে। প্রশাসনের আশ্বাসে 3 দিন পর খুলনায় ট্যাঙ্ক লড়ে ধর্মঘট প্রত্যাহার। ডিপো থেকে 16 জেলায় তেল সরবরাহ শুরু। টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 80% প্রস্তুতি সম্পন্ন। ভারতে মহাকুম্ভ মেলায় স্নান করতে গিয়ে পদদলিত হয়ে 15 জনের মৃত্যু। হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।